শহরের সবচেয়ে সুরক্ষিত ক্লাব হাউস আজ কঠোর নিরাপত্তায় মোড়া। গেটে কালো পোশাকধারী কমান্ডোরা দাঁড়িয়ে, কারণ আজ দেশের প্রভাবশালী মন্ত্রী নীরব জাওয়াদের পার্টি হবে। কিন্তু আমন্ত্রিত অতিথিরা সবাই জানেন এই জাঁকজমক আর প্রতিপত্তির আসল কারিগর মন্ত্রীর বড় ছেলে নিশির জাওয়াদ। নিশির তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাফলিং ঠিক করছিল। আজ সে পরেছে কুচকুচে কালো রঙের একটা স্যুট। তার তামাতে চেহারায় কালোর এই আবরণ তাকে এক রহস্যময় মানবের মতো দেখাচ্ছে। আলো ঘরে ঢুকতেই নিশির আয়না দিয়ে তার দিকে তাকালো। আলোর পরনে আজ গাঢ় লাল রঙের একটি ভেলভেট শাড়ি। গলার সেই হীরের হারটা আলো ঠিকমতো সামলাতে পারছে না। নিশির এগিয়ে এলো, আলোর পেছনে দাঁড়িয়ে সে আয়নায় আলোর চোখের দিকে তাকালো। লাল রংটা তোমায় দারুণ মারিয়েছে আলোজান, রক্তের মতো লাল। নিশিরের আঙ্গুলগুলো আলোর খোলা পিঠের ওপর দিয়ে ধীর লয়ে নেমে এলো। আলো শিউরে উঠল। নিশির তার পকেট থেকে সেই গোল্ডেন কয়েনটা বের করে আলোর কাঁধের ওপর দিয়ে সামনে ধরল। আজকের পার্টিতে বড় বড় সব রাঘব বল আসবে, কিন্তু মনে রাখবে তারা সবাই আমার বাবার পা চাটলেও আমি তাদের চোখে চোখ রেখে কথা বলি। তুমি শুধু আমার পাশে সাইলেন্ট কুইন হয়ে থাকবে, কোনো কথা বলবে না, শুধু হাসবে। নিশির মুদ্রাটা ফ্লিপ করলো, ঝিং করে শব্দ হলো। কারণ আজ রাতে আমি একজনের ভাগ্য নির্ধারণ করব। তুমি কি সেটা দেখতে চাও? আলোর গলা শুকিয়ে এলো। আবারও কেউ? কেন নিশির? আপনার কি রক্ত না দেখলে ঘুম হয় না? নিশির আলোর চিবুকটা এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে আনলো। তার ধূসর রঙের চোখে এক পৈশাসিক আনন্দ। সবাই তো আর তোমার মতো সুন্দর হয় না আলো। কেউ কেউ অনেক বেশি চিপ হয়ে যায়, তাদের পরিষ্কার করাটা আমার দায়িত্ব। পার্টিতে পা রাখতেই ভিড় চিরে সবাই নিশিরের দিকে তাকাচ্ছে। নিশিরের এক হাত আলোর কোমর, অন্য হাত পকেটে। তার হাঁটার ধরনে এক ধরনের রাজকীয় ঔদ্ধত্য। হঠাৎ ভিড় ঠেলে এগিয়ে এলেন পুলিশের আইজি সাহেব। তিনি নিশিরের সাথে হাত মিলিয়ে নিচু গলায় বললেন, নিশির, আমবাগানের ওই কেসটা নিয়ে উপর মহল থেকে চাপ আসছে। ধ্রুব চাচা হাইকোর্টে রিট করার চেষ্টা করছে। নিশির থামল না। সে গ্লাসে একটা চুমুক দিয়ে আইজির চোখের দিকে তাকিয়ে খুব মোলায়েম হাসল। হ্যাঁ জি সাহেব, আপনি কি ভয় পাচ্ছেন? আমার মনে হয় আপনার চশমাটা পাল্টানো দরকার, ওটা বড্ড চিপ হয়ে আছে। আপনি কি চান আপনার ছেলে আগামী মাসে লন্ডনে পড়তে যাক? আমি সব ব্যবস্থা করে রেখেছি। আইজি সাহেব মুহূর্তেই চুপ হয়ে গেলেন। নিশিরের ইশারায় তিনি সরে দাঁড়ালেন। আলো অবাক হয়ে দেখল নিশির কিভাবে এক নিমিষেই পুলিশের সবচেয়ে বড় অফিসারকে কিনে নিল। পার্টির মাঝপথে নিশিরের কাছে একটা ফোন এলো। তার বডিগার্ড এসে তাকে একটা এনক্রিপ্টেড ফোন ধরিয়ে দিল। নিশির ফোনের ওপাশে থাকা কাউকে খুব শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, 3 মিনিটের মধ্যে ওর আঙুলগুলো কেটে আমার কাছে পাঠাও। সে আমার ড্রাগ কনসাইনমেন্ট থেকে চুরি করার সাহস করেছে। টু মাচ চিপ। ফোনের ওপাশের আর্তনাদ নিশিরের চেহারায় কোনো রেখাপাত করল না। সে ফোনটা ফেরত দিয়ে আলোর দিকে তাকিয়ে হাসল। খেতে পেয়েছে? চলো ডিনার শুরু করা যাক। কিন্তু ডিনার শুরুর আগেই সেখানে এক অভাবনীয় ঘটনা ঘটল। ধ্রুবর ছোট বোন রিয়া হুট করে ভিড় ঠেলে আলোর সামনে এসে দাঁড়ালো। মেয়েটার চোখ ভেজা, চুল আলুথালু। সে চিৎকার করে বলল, আলো আপু, তুমি এই খুনিটাকে বিয়ে করলে? ও আমার ভাইকে জেলে পচিয়ে মারছে। তুমি জানো ও কি পরিমাণ শয়তান? পুরো পার্টি স্তব্ধ হয়ে গেল। মন্ত্রী নীরব জাওয়াদের মুখ কালো হয়ে গেল। নিশিরের মা রওশনারা থমকে গেলেন। নিশিরের ঠোঁটের কোণে সেই পরিচিত হাসিটা আরও উজ্জ্বল হলো। সে ধীর পায়ে রিয়ার দিকে এগিয়ে গেল। সবাই ভাবল নিশির হয়তো চিৎকার করবে, কিন্তু সে রিয়ার খুব কাছে গিয়ে পকেট থেকে তার সেই সোনার মুদ্রাটা বের করল। সে মুদ্রাটা রিয়ার হাতে তালুতে রাখল। রিয়া অবাক হয়ে মুদ্রাটার দিকে তাকিয়ে আছে। নিশির নিচু স্বরে বলল, বোন, তুমি বড্ড চিৎকার করছো, এটা আভিজাত্যের পরিপন্থী। তোর ভাইয়ের কপাল খারাপ ছিল কারণ সে অন্য জিনিসের উপর লোভ করেছিল, আর তোমার কপালও খারাপ হতে পারে যদি তুমি এই মুহূর্তে এখান থেকে না যাও। নিশির রিয়ার চোখের একদম কাছাকাছি গিয়ে দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, তোমার ভাইয়ের আঙুলগুলো কাল সকালে টিফিন বক্সে করে তোমার বাসায় পৌঁছে যাবে। যদি তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকো, ইউ আর টু মাচ চিপ গার্ল। রিয়া ভয়ে আর্তনাদ করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। নিশির শান্তভাবে আবারও নিজের জায়গায় ফিরে এসে ঘোষণা দিল, সরি ফর দ্য ইন্টারাপশন। ছোট বাচ্চা ইমোশন সামলাতে পারেনি। মিউজিক শুরু হোক।
আলোর তখন মনে হচ্ছিল সে বমি করে দেবে। নিশিরের এই ঠান্ডা মাথার নিঃসংস্রতা সে আর নিতে পারছে না। সে যখন টলতে টলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, নিশির তার হাতটা ধরল। সে আলোকে দেয়ালের সাথে চেপে ধরে তার কানে কানে বলল, বিচলিত হচ্ছে কোনো নীলকণ্ঠ পাখি? আজকের সারপ্রাইজ তো এখনো বাকি। আমি তোমাকে এমন একটা উপহার দেব যা তুমি কল্পনা করনি। নিশির আলোর হাতের তালুতে তার সেই মুদ্রাটা রাখল। মুদ্রাটা এখন নিশিরের হাতের উত্তাপে গরম হয়ে আছে। আজ থেকে এই মুদ্রাটা তোমার কাছে রাখো। যদি কোনোদিন আমি তোমাকে মারার সিদ্ধান্ত নেই, তবে এই মুদ্রাটা তোমাকে মনে করিয়ে দেবে যে নিশির জাওয়াতের হাত থেকে কেউ পালাতে পারে না। আলোর মনে হলো এই মুদ্রাটা কোনো ধাতু নয়, বরং একটা জ্বলন্ত অঙ্গার। সে বুঝতে পারল নিশির জাওয়াত তাকে ভালোবেসে নয়, বরং তার শিকার হিসেবে খাঁচায় বন্দি করে রেখেছে। পার্টির সেই ভয়াবহ ঘটনার পর নিশির জাওয়াত তার বিশাল প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আকাশের চাঁদটা আজ অস্বাভাবিক লাল। নিশির হাতে একটি ক্রিস্টালাটের গ্লাস, হাতে দামি পানীয়। তার পকেট আজ খালি, কারণ সেই সোনার মুদ্রাটি এখন আলোর কাছে। নিশিরের পাশে এসে দাঁড়ালো তার সবথেকে বিশ্বস্ত দেহরক্ষী কালাম। সে নিচু গলায় বলল, স্যার, ধ্রুবর ভাই ধূসর তো খেপে গেছে। সে ওপার থেকে লোক হায়ার করেছে আপনাকে শেষ করার জন্য। আজ রাতের পার্টিতে রিয়ার আসাটাও নাকি ওদের চাল ছিল। নিশির গ্লাসে একটা শেষ চুমুক দিয়ে হাসল, সেই বিখ্যাত ভুবন ভোলানো কিন্তু বিষাক্ত হাসি। সে গ্লাসটা ব্যালকনির রেলিংয়ে উল্টে দিয়ে বলল, ধূসর, ওই রাস্তার ধুলার মতো চিপ একটা লোক আমাকে শেষ করবে? ওর হিম্মত তো কম না। কালাম, ধূসরের পুরো ফ্যামিলিকে এমন একটা মেসেজ দাও যেন ওদের পরবর্তী 7 প্রজন্ম নিশির জাওয়াতের নাম শুনলে জ্বরে কাঁপে। কালাম মাথা নিচু করে বিদায় নিল। নিশির এবার ধীর পায়ে আলোর ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা অন্ধকার। আলো বিছানায় বসে আছে, তার হাতে সেই সোনার মুদ্রাটা। সে ওটা আঙ্গুল দিয়ে ঘষছে। অন্ধকারে মুদ্রাটা যখন সামান্য আলোয় ঝিলিক দিচ্ছে, আলোর মনে হচ্ছে ওটা যেন একটা বিষাক্ত সাপের চোখ। দরজা খোলার শব্দে আলো চমকে উঠল। নিশির ঘরে ঢুকল। তার গায়ের সেই উড আর চন্দনের তীব্র সুবাস মুহূর্তেই ঘরটা দখল করে নিল। সে আলোর খুব কাছে গিয়ে বিছানায় বসল। মুদ্রাটা দেখছো? ওটা এখন তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করছে। নিশিরের গলা আজ কিছুটা খসখসে, যেন নেশাতুর। আলো নিশিরের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আপনার একটা বিশ্বাস, রিয়ার মতো একটা ছোট মেয়ের সাথে আপনি যা করলেন। চুপ। নিশির এক ঝটকায় আলোর 2 হাত ধরে তাকে বিছানায় শুইয়ে দিল। সে আলোর ওপর ঝুঁকে এসে তার ধূসর চোখ দুটো আলোর চোখে রাখল। আমি দয়া করতে আসিনি আলোচন, আমি তোমাকে জয় করতে এসেছি। রিয়ার মতো চিপ মানুষের আমার পায়ের নিচে থাকে, আর তুমি থাকবে আমার হৃৎপিণ্ডের এক কোণে, একটা সুন্দর বন্দি পাখির মতো, আমার নীলকণ্ঠ পাখি। নিশির আলোর হাতের সেই মুদ্রাটা কেড়ে নিল। তারপর সেটা আলোর কপালে আলতো করে ছুঁয়ে নিচে নামতে নামতে আলোর গলার কাছে নিয়ে এলো। মুদ্রার সেই শীতল পরশ আলোর শরীরে কাটা দিয়ে উঠল। নিশির নিচু স্বরে বলল, জানতে চেয়েছিল না সারপ্রাইজটা কি? আজ রাতে ধূসরের লোকেরা আমার উপর হামলা করার চেষ্টা করবে। আমি জানি ওরা কোথায় উৎপেতে আছে, আর আমি চাচ্ছি তুমি আমার সাথে যাবে এবং নিজ চোখে দেখবে নিশির জাওয়াত কিভাবে আবর্জনা পরিষ্কার করে। আলো আর্তনাদ করে উঠল। না, আমি কোথায় যাব? যেতে তোমাকে হবেই। নিশির আলোর চুলে নিজের আঙ্গুল চালিয়ে দিল। তার স্পর্শে আজ এক ধরনের উগ্র ভাব। কারণ তুমি নিশির জাওয়াতের অর্ধাঙ্গিনী, রক্তের স্বাদ তোমাকে নিতে হবে আলোচন। রাত 3টা। নিশিরের কালো বুলেট প্রুফ জিপটা শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত গুদামের সামনে এসে থামল। চারপাশে কুয়াশায় ঢাকা। নিশির জিপ থেকে নামল। তার হাতে সাইলেন্সার লাগানো একটি পিস্তল। সে আলোর হাত শক্ত করে ধরে তাকে সাথে নিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ধূসর আর তার 3 জন লোক পাহারায় ছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই নিশিরের লোকেরা চারপাশ থেকে তাদের ঘিরে ফেলল। ধূসর ভয়ে কাঁপতে কাঁপতে নিশিরের পা জড়িয়ে ধরল। নিশির ভাই, মাফ করে দেন, আমি ভুল করেছি। নিশির ধূসরের দিকে তাকিয়ে বিরক্ত হলো। সে আলোর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দেখো আলোচন, এই হলো সেই মানুষ যারা বড় বড় কথা বলে অথচ মরার সময় নিচের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারে না। টু মাচ চিপ লোকজন। নিশির পকেট থেকে মুদ্রাটা বের করে টস করল। ঝিং শব্দ তুলে মুদ্রাটা তালুবন্ধ করে সে ধূসরের কপালে পিস্তল ঠেকাল। আলো চিৎকার করে বলল, থামুন নিশির জাওয়াত, এভাবে কাউকে মারবেন না।
নিশির আলোর দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি তো মারছি না আলো, আমি শুধু এই ময়লাটা পরিষ্কার করছি, যাতে তোমার মতো পবিত্র মানুষরা শান্তিতে ঘুমাতে পারে। পর মুহূর্তেই একটা শব্দ হলো। ধূসরের নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল। নিশির নির্বাকার চিত্তে মুদ্রাটা আবার পকেটে রাখল। তারপর আলোর খুব কাছে এসে তার গালের এক ফোঁটা ঘাম মুছে দিল। আজ তোমার হাতটা বড্ড ঠান্ডা হয়ে আছে। নিশির আলোর হাতটা নিজের হাতে নিয়ে কপালে ঠেকাল। ভয় নেই, আমার ছায়া থাকলে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না, এমনকি মৃত্যুও না। তারা যখন গুদাম থেকে বেরিয়ে আসছিল তখন হঠাৎ দূরে পুলিশের সাইরেন শোনা গেল। নিশিরের লোকেরা সতর্ক হয়ে গেল, কিন্তু নিশিরের মুখে কোনো উদ্বেগ নেই। সে আলোর কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। পুলিশ? আইজি সাহেবকে আমি আগেই বলেছিলাম আজ রাতে একটু ছুটি নিতে। মনে হয় নতুন কোনো এসপি এসছে, যে তার ক্যারিয়ারটা খুব তাড়াতাড়ি শেষ করতে চায়। লেটস সি সে কতটা চিপ হয়। নিশির আলোকে নিয়ে গাড়িতে উঠল। গাড়িটা যখন স্টার্ট নিল, নিশির আলোর কানে কানে ফিস ফিস করে বলল, আজকের রাতটা কেবল শুরু আলোচন। আমাদের এই রক্তের খেলে তুমি আর আমি ছাড়া আর কেউ টিকে থাকবে না। গাড়িটা তীব্র গতিতে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। পেছনে পড়ে রইল অন্ধকার আর লাশের নিস্তব্ধতা। আলো জানালার বাইরে তাকিয়ে ভাবছিল সে কি কোনোদিন এই অন্ধকারের জাদুকরকে ধ্বংস করতে পারবে, নাকি সে নিজেই একদিন এই অন্ধকারের অংশ হয়ে যাবে। নিশির জাওয়াদ তার ব্যক্তিগত লাইব্রেরিতে বসে আছে। ঘরটি আবছা অন্ধকারে ঢাকা, শুধু তার টেবিলের ওপর রাখা দামি ল্যাম্পটি জ্বলছে। নিশিরের সামনে রাখা সেই সোনার মুদ্রাটি। সে এক দৃষ্টে মুদ্রাটার দিকে তাকিয়েছে। তার ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি। আজ সারাদিন সে আলোকে একবারও বিরক্ত করেনি। তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে প্রাসাদের ভেতরে। কিন্তু নিশিরের তীক্ষ্ণ ধূসর চোখ সবসময় জানত আলো কোথায় আছে এবং কি করছে। হঠাৎ নিশিরের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। তার সবথেকে বিশ্বস্ত লোক কামালের মেসেজ। স্যার, নতুন এসপি শহরে ঢুকেছে। নাম আরমান খান। খুব কড়া অফিসার বলে নাম আছে। নিশির মেসেজটা পড়ে শব্দ করে হাসল। সে মুদ্রাটা টস করল। ঝিং। মুদ্রাটা তালুবন্দি করে সে বিড়বিড় করে বলল, আরমান খান নতুন খেলোয়াড়। দেখা যাক সে কতটা দামি হয়, নাকি সেও টোমার চিপ হয়েই ফিরেছে। ঠিক সেই সময় আলো লাইব্রেরির দরজায় এসে দাঁড়ালো। সে আজ একটু শান্ত। তার চোখে মুখে সেই বিদ্রোহের আগুন যেন কিছুটা স্তিমিত। আপনি কি সারা রাত এখানেই কাটাবেন? আলোর কণ্ঠস্বর শীতল কিন্তু স্বাভাবিক। নিশির চেয়ার ঘুরিয়ে আলোর দিকে তাকালো। ল্যাম্পের আলোয় তার তামাটে চেহারাটা আরও রহস্যময় দেখাচ্ছে। কেন আলোচন? আমার অনুপস্থিতি কি তোমাকে পড়েছে, নাকি সোনার মুদ্রার অভাব বোধ করছো? আলো লাইব্রেরির ভেতরে ঢুকে এলো। সে আলমারিতে সাজানো দামি বইগুলোর ওপর হাত বোলাতে বোলাতে বলল, আপনার এই অহংকার আপনাকে একদিন ডুবিয়ে দেবে নিশির জাওয়াদ। আপনি মনে করেন আপনি সব নিয়ন্ত্রণ করছেন, কিন্তু প্রকৃতিও মাঝে মাঝে দাবার চাল উল্টে দেয়। নিশির উঠে দাঁড়ালো। সে ধীর পায়ে আলোর সামনে এসে দাঁড়ালো। তার সেই সিগনেচার উড আর চন্দনের সুবাস আলোকে ঘিরে ধরল। নিশির আলোর খুব কাছে গিয়ে তার কানের কাছে ফিস ফিস করে বলল, প্রকৃতি নিয়ে আমি ভাবি না আলো, আমি শুধু আমার শিকার নিয়ে ভাবি। তুমি কি জানো, শিকার যখন বুঝতে পারে সে আটকা পড়েছে, তখন সে অদ্ভুত সব অভিনয় শুরু করে। কেউ কেউ কাঁদে, কেউ কেউ বিদ্রোহ করে, আবার কেউ কেউ বড্ড বেশি শান্ত হয়ে যায়। নিশির আলোর চোখের মনির দিকে এমনভাবে তাকালো যেন সে আলোর আত্মার ভেতরে ঢুকে যেতে চাইছে। কিন্তু সে এই বিষয় নিয়ে আর একটি শব্দও উচ্চারণ করল না। তার এই মৌনতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আজ থেকে তোমার জন্য একটা নতুন নিয়ম যুক্ত করা হলো। নিশির আলোর চিবুকটা তার আঙ্গুলে তুলে ধরল। তুমি প্রতিদিন আমার সাথে ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করে ডিনার পর্যন্ত থাকবে। আর হ্যাঁ, আগামীকাল নতুন এসপি আমাদের বাসায় ডিনার আসছে। আমি চাই তুমি তাকে এমনভাবে রিসিভ করবে যেন সে মনে করে আমাদের এই সংসারটা জান্নাতের মতো সুখে। আলোর হাতটা সামান্য কেঁপে উঠল, যা নিশিরের নজর এড়ালো না। এমপি আরমান খান? আলো নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল। নিশির হাসল, তার সেই মায়াবী কিন্তু বিষাক্ত হাসি। চিনতে পারলে নাকি? ও, চেনার তো কথা না, সে তো বড্ড জেদি অফিসার। আমি দেখতে চাই আমার সুন্দরী স্ত্রী যখন তার সামনে দাঁড়িয়ে হাসবে, তখন সে তার কর্তব্য বলে আমার দিকে হাত মেলায় কিনা। নিশির পকেট থেকে মুদ্রাটা বের করে আলোর হাতের তালুতে রাখল। যা হলে যান, আজ রাতে একটু ভালো করে ঘুমাও, কালকের খেলাটা অনেক লম্বা হবে।
আর মনে রেখো, নিশির জাওয়াত কোনো কাজ বিনা কারণে করে না। আলো ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিশির তার পিঠের দিকে তাকিয়ে রইল। আলো যখন করিডোর দিয়ে যাচ্ছিল, নিশির খুব নিচু স্বরে নিজের মনেই বলল, টু মাচ স্মার্ট, হাইরিন আলো, টু মাচ স্মার্ট। কিন্তু আমার জালে একবার যে ঢুকে, সে নিজেকেও ভরে যায়। নিশির মুদ্রাটা আবারও টেবিলে রাখল। সে জানত কালকের ডিনারে কেবল খাবার পরিবেশন হবে না, বরং ক্ষমতার এক ভয়ঙ্কর লড়াই শুরু হবে। আর আলো সেই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে এক মরণ খেলায় অংশ নেবে। জাওয়াদ নিবাসের ডাইনিং টেবিল আজ রাজকীয় সাজে সজ্জিত। ঝাড়বাতির আলোয় দামি কাটলারিগুলো ঝিলিক দিচ্ছে। নিশির জাওয়াদ টেবিলের প্রধান আসনে বসে আছে। তার পরনে নেভি ব্লু রঙের একটা শার্ট, হাতাগুলো নিখুঁতভাবে গোটানো। সে অত্যন্ত মনোযোগ দিয়ে তার সোনার মুদ্রাটা টেবিলের ওপর ঘোরাচ্ছে। মুদ্রাটা বনবন করে ঘুরছে আর একটা সূক্ষ্ম ঝিং শব্দ তুলছে। ঠিক সেই সময় একজন অল্প বয়সী সুদর্শন লোক প্রবেশ করল। ইনি এমপি আরমান খান। আজ তিনি ইউনিফর্মে নয়, বরং সাধারণ পোশাকে সজ্জিত। আরমান খানের চোখে মুখে সততার এক কঠিন ছাপ, যা নিশিরের মতো অপরাধীদের জন্য সব সময়ই অস্বস্তিকর। কিন্তু নিশিরের মুখে সেই পরিচিত ভুবন ভোলানো হাসি। নিশির উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। স্বাগতম এসপি সাহেব। এই শহরে এসে তো বেশ শোরগোল ফেলে দিয়েছেন, বসুন। আরমান খান হাত মেলালেন না। তিনি সরাসরি নিশিরের চোখের দিকে তাকিয়ে বললেন, শোরগোল আমি করি না মিস্টার জাওয়াদ, শোরগোল করে অপরাধীরা, আমি শুধু তাদের শান্ত করি। নিশির হাসল। তার হাসিটা এবার একটু দীর্ঘ হলো। সো ক্লাসিক, টু মাচ ক্লাসিক। সে মুদ্রাটা এক টোকায় থামিয়ে পকেটে রাখল। হ্যালো জান, এসপি সাহেবকে চা দাও। আলো পাশেই দাঁড়িয়েছিল। সে অত্যন্ত ধীরস্থিরভাবে আরমান খানের সামনে চায়ের কাপ রাখল। তার চোখে কোনো অনুভূতি নেই, কোনো ইশারা নেই। সে নিছক একজন অনুগত স্ত্রীর অভিনয় করে যাচ্ছে। আরমান খান আলোর দিকে একবার তাকালেন, কিন্তু আলোর পাথুরে চাহনি দেখে তিনি কিছুই আন্দাজ করতে পারলেন না। নিশির আরমানের দিকে তাকিয়ে বলল, আজি সাহেব বলেছিলেন আপনি নাকি খুব নীতিবান। আমার ভালো লাগলো। আসলে আজকালকার অফিসাররা বড্ড চিপ হয়ে গেছে, সামান্য কিছুতে বিক্রি হয়ে যায়। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার দামটা একটু বেশি হবে। আরমান খানের চোয়াল শক্ত হয়ে গেল। আমার কোনো দাম নেই নিশির সাহেব, আপনি আমাকে কিনতে পারবেন না। কিনতে চাইছি না তো। নিশির তার চেয়ারে হেলান দিয়ে বসল। আমি শুধু চাচ্ছি আপনি আপনার সীমানার মধ্যে থাকুন। আম বাগানের এই মামলাটা নিয়ে আপনি বড্ড বেশি নার্চার করছেন। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এসপি সাহেব, জাস্ট আ চিপ অ্যাক্সিডেন্ট। 3টে মানুষ মারা যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। আরমান খান কড়া গলায় বললেন, আমি প্রমাণের খুব কাছে পৌঁছে গেছি। খুব শীঘ্রই আপনাকে আমার দপ্তরে চা খাওয়ার দাওয়াত দেব। নিশিরের চেহারায় কোনো ভয়ের রেখা ফুটল না। সে হঠাৎ হেসে উঠে আলোর দিকে তাকালো। শুনলে আলো যান, এসপি সাহেব আমাকে দাওয়াত দিচ্ছেন। কত বিনয়ী তিনি। হঠাৎ নিশিরের চোখ থেকে হাসিটা মিলিয়ে গেল। সে টেবিলের ওপর রাখা একটা ধারালো ছুরি তুলে নিল। তারপর সেটা দিয়ে একটা আপেল কাটতে কাটতে অত্যন্ত শীতল গলায় বলল, এসপি সাহেব, আপনি কি জানেন এই শহরে আপনার আগে 4 জন এসপি বদলি হয়ে গেছে। কেউ গিয়েছিল অপমানে, কেউ গিয়েছেন স্বেচ্ছায়, আর একজন তো বাড়িতে ফিরতেই পারেননি। আপনি কি সত্যি চান আপনার নামটা ওই লিস্টে উঠুক? আরমান খান উঠে দাঁড়ালেন। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? নিশির আপেলের টুকরোটা মুখে দিয়ে হাসল। হুমকি? না না, আমি শুধু আপনাকে সচেতন করছি। আপনি যখন রাস্তা দিয়ে যান তখন আপনার পেছনের গাড়িটার দিকে খেয়াল রাখবেন, কারণ মাঝে মাঝে কিছু ব্রেক ফেল হওয়া ট্রাক খুব চিপভাবে অ্যাক্সিডেন্ট ঘটায়। নিশির পকেট থেকে তার সোনার মুদ্রাটা বের করে আরমানের দিকে ছুড়ে দিল। মুদ্রাটা টেবিলের ওপর দিয়ে পিছলে গিয়ে আরমানের সামনে গিয়ে থামল। এই মুদ্রাটা আপনার জন্য গিফট। যদি কোনোদিন মনে হয় আপনার নীতি আপনাকে বাঁচাতে পারছে না, তবে এটা ফেরত নিয়ে আসবেন। আমি আপনাকে রিটায়ারমেন্টের পর একটা দামি চাকরির ব্যবস্থা করে দেব। নিশিরের গলার স্বরে চরম অবজ্ঞা ফুটে উঠল। টু মাচ চিপ স্ট্যান্ডার্ড আপনার, আরমান সাহেব। আপনি শহরের রাজাকে চিনতে ভুল করেছেন। আরমান খান মুদ্রাটা নিলেন না। তিনি গটগট করে জাওয়াত নিবাস থেকে বেরিয়ে গেলেন। তার প্রস্থানের দিকে তাকিয়ে নিশিরের ঠোঁটের কোণে এক পৈশাসিক আনন্দ খেলে গেল। আলো চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। নিশির এবার আলোর দিকে ফিরল। সে উঠে দাঁড়িয়ে আলোর খুব কাছে এসে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো।
চন্দনের কড়া সুবাসে আলোর শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। দেখলে তো তোমার বিয়ের অফিসারকে? সে এসছে আমার রাজ্য দখল করতে। কত বড় দুঃসাহস! নিশির আলোর কানে কানে ফিস ফিস করে বলল, আলোজান, আজ রাতে আরমান খানের গাড়ির ব্রেক কাজ করবে না। তুমি কি আমার সাথে বেলকনিতে আসবে? তার গাড়িটা যখন পাহাড়ের রাস্তা উল্টে যাবে, সে আগুনের শিখাটা এখান থেকে দারুণ দেখাবে। আলোর ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে প্রকাশ হতে দিল না। নিশির হাসতে হাসতে মুদ্রাটা আবারও কুড়িয়ে নিল। সে জানত আলো ভেতরে ভেতরে ছটফট করছে, কিন্তু নিশিরের এই বিস্টলি মাস্টার প্ল্যান ঠেকানোর সাধ্য কারও নেই। নিশির জাওয়াদ আর প্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে দামি মদের গ্লাস, আর অন্য হাতে সেই প্রাচীন সোনার মুদ্রা। মুদ্রাটা সে অনবরত আঙ্গুলের ফাঁকে ঘোরাচ্ছে। ল্যাম্পের আলোয় মুদ্রাটা ঔজ্জ্বল্য আর নিশিরের চোখের ধূসর মণি দুটোই আজ সমান শীতল। সময় হয়ে এসছে আলোজান। এসপি সাহেব এখন পাহাড়ের সেই বাগটাতে পৌঁছেছেন। নিশির ঘড়ি না দেখেই খুব শান্ত গলায় বলল। আলো তার পেছনে দাঁড়িয়েছিল, তার শরীর পাথরের মতো স্থির, কিন্তু ভেতরের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। সে নিশিরের পিঠের দিকে তাকিয়ে রইল। নিশিরের এই আত্মবিশ্বাস তাকে কুঁকড়ে দিচ্ছে। এসপি আরমান খান, আপনি কি সত্যি থেকে মেরে ফেলবেন একজন সরকারি অফিসারকে? আলোর কণ্ঠে অবদমিত ঘৃণা। নিশির হাসল। সে ঘুরে দাঁড়িয়ে আলোর দিকে এক পা এগিয়ে এলো। তার সেই তামাটে চেহারায় চাঁদের আলো পড়ে এক পৈশাসিক আনন্দ তৈরি করেছে। সরকারি অফিসার? নিশির তাচ্ছিল্য স্বরে বলল, আমি তো আগেই বলেছি, সে বড্ড চিপ। সে মনে করেছে কয়েকটা ফাইলের আইনি প্যাচ দিয়ে আমাকে আটকে ফেলবে। সে ভুলে গেছে এই শহরের মাটি আর মানুষ সবে নিষেধ যাওয়াদের ইশারায় চলে। ঠিক সেই মুহূর্তে শহরের প্রান্তের পাহাড়ের দিক থেকে একটা ক্ষীণ বিস্ফোরণের শব্দ শোনা গেল। নিশির তার গ্লাসটা উঁচু করে বাতাসের দিকে ধরল, যেন সে কোনো বিজয় উদযাপন করছে। টু মাচ বিউটিফুল। আগুনের শিখাটা এখান থেকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ওর আর্তনাদ আমি এখানে বসে অনুভব করতে পারছি। নিশিরের মুখে সেই ভুবন ভুলানো কিন্তু বিভৎস হাসি। সে পকেট থেকে মুদ্রাটা বের করে টস করল। ঝিং শব্দ তুলে মুদ্রাটা তালুবন্দি করে সে আলোর দিকে ঝুঁকে এলো। তার চন্দন আর উডের সুবাসে আলোর দম বন্ধ হয়ে আসছিল। নিশির আলোর চিবুকটা শক্ত করে ধরে বলল, আরমান খানের চ্যাপ্টার ক্লোজ। কাল সকালে পত্রিকা আসবে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অগ্নিকাণ্ড। এসপি সাহেবের অকাল মৃত্যুতে শহর শোকাতুর। কত সিম্পল, তাই না? নিশির আলোকে ছেড়ে দিয়ে শীষ দিতে দিতে ঘরের ভেতর চলে গেল। আলো সেখানেই দাঁড়িয়ে রইল, তার চোখ ঝাপসা হয়ে আসছিল। সে জানত না আরমান খান বেঁচে আছেন কিনা, কিন্তু নিশিরের এই ভয়ঙ্কর সত্তা তাকে এক চরম সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়ে দিল। পরদিন সকালে নিশির আলোকে তার এক গোপন ঘরে নিয়ে গেল। এই ঘরটি লাইব্রেরির পেছনের এক গুপ্ত দরজার আড়ালে। ঘরের দেয়াল জুড়ে কয়েকশো সোনার মুদ্রা সাজানো, এক একটি মুদ্রা এক একটি মানুষের পতনের প্রতীক। এটা আমার মেসে মরেছেন। নিশির গর্বের সাথে বলল, এখানে রাখা প্রতিটা মুদ্রা আমাকে মনে করিয়ে দেয় যে আমি কাকে কাকে পিষে দিয়েছি। আজ রাতে এখানে আরমান খানের নামে একটা নতুন মুদ্রা যোগ হবে। নিশির একটা দামি কাঠের বাক্স থেকে একটা নতুন ঝকঝকে সোনার মুদ্রা বের করল। সে মুদ্রাটা আলোর চোখের সামনে ধরে বলল, তুমি কি জানো তোমার জন্য এখানে একটা জায়গা খালি আছে? কিন্তু আমি চাই না তোমাকে কোনোদিন মুদ্রার ফ্রেমে বন্দি করতে। তুমি হবে আমার জীবন্ত ট্রফি। নিশিরের এই অধিকারবোধ এখন বিকৃত পর্যায়ে পৌঁছেছে। সে আলোকে জড়িয়ে ধরে তার চুলে মুখ গুজল। তুমি আমার অবাধ্য হওয়ার চেষ্টা করো না আলোজান, কারণ আমি যখন হারি তখন আমি সবকিছু চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই। তোমার বাবা, তোমার সম্মান সবকিছুই পাহাড়ের আগুনের মতো ধোয়া হয়ে যাবে। আলো নিশিরের আলিঙ্গনের ভেতরে থেকেও যেন এক যোজন দূরে। সে বুঝতে পারল নিশির জাওয়াদের এই আভিজাত্য আসলে একটা বিষাক্ত মাকড়সার জাল। নিশির হঠাৎ আলোর হাতে একটা হীরের আংটি পরিয়ে দিল। এটা আরমান খানের পতনের গিফট। এটা পরে আজ আমার সাথে ডিনারে যাবে। আজ আমরা ধুপুর পরিবারের শেষ সম্বলটুকু নিলাম করব। আমি চাই তুমি সেখানে দাঁড়িয়ে হাসবে। তোমার হাসি হবে ওদের জন্য শেষ পরাজয়। নিশিরের সেই অট্টহাসি পুরো মুদ্রা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। আলো জানত খেলাটা এখন আর কেবল ধ্রুবর মধ্যে সীমাবদ্ধ নেই। নিশির জাওয়াদ এখন এক এমন মানব
যে রক্ত আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে, কিন্তু আলোর ভেতরে থাকা সেই গোপন তেজটা এখন ধিক ধিক করে জ্বলতে শুরু করেছে। শহরের সবচেয়ে অভিজাত ক্লাবে আজ এক বিশেষ নিলামের আয়োজন করা হয়েছে। ধ্রুবর পরিবারের পৈতৃক ভিটা, তাদের ব্যবসা সব আজ নিলামে উঠেছে। নিশির জাওয়াদ আজ সেখানে প্রধান অতিথি। সে তার ক্ষমতার কালো থাবা দিয়ে ধ্রুবর পরিবারকে এমনভাবে পিষছে যে তাদের মাথা তোলার কোনো শক্তি নেই। নিশির যখন ক্লাবে ঢুকলো, সবার নজর তার ওপর। তার পরনে আজ একটি ধবধবে সাদা 3 পিস স্যুট, চোখে দামি কালো চশমা। সাদা পোশাকে তাকে আজ এক শান্ত শুভ্র ফ্রেশতার মতো লাগছে। কিন্তু যারা তাকে চেনে তারা জানে এই শুভ্রতার পেছনে কতটা অন্ধকার লুকিয়ে আছে। নিশিরের এক হাতে আলোর হাত। আলো আজ এক গাঢ় নীল রঙের বেনারসি পড়েছে। তার মুখ গম্ভীর, চোখে এক শূন্য দৃষ্টি। নিশিরের সেই সোনার মুদ্রাটা আজ তার পকেটে নয়, বরং তার হাতের তালুতে সে অনবরত খেলা করছে। নিলামের প্রথম সারিতে ধ্রুবর বাবা আর চাচা বসে আছেন। তাদের চেহারা ফ্যাকাশে, চোখ কোঠারাগত। নিশির তাদের পাশ দিয়ে যাওয়ার সময় একটু থামল। সে চশমাটা খুলে অত্যন্ত বিনয়ের সাথে হাসল। কেমন আছেন চাচা মিয়া? আবিষ্কার তো রক্ষা করা বড্ড কঠিন কাজ, তাই না? নিশিরের গলার স্বরে যেন মধু মাখানো বিষ। আপনার এই বাড়িটা আমি কিনছি না, আমি এটা কিনে নিচ্ছি আমার স্ত্রীর বাবার জন্য। আপনার বাগান বাড়িটা আলোর খুব পছন্দ। ধ্রুবর বাবা হাহাকার করে উঠলেন। নিশির বাবা, আমাদের পথে বসাস না। আমার ছেলেটা জেলে পচে মরছে, এখন যদি ভিটে মাটিও যায়। নিশিরের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে মুদ্রাটা টস করল। ঝিং। মুদ্রাটা তালুবন্দি করে সে ধ্রুবর বাবার কানের কাছে গিয়ে খুব নিচু স্বরে বলল, আপনার ছেলে যখন আমার স্ত্রীর দিকে কুরুচি করে আঙুল তুলেছিল, তখন আপনার এই মায়া কোথায় ছিল? ঠুমাচ্ছি চাচা মিয়া, আপনার এই চোখের জল বড্ড সস্তা। নিলাম শুরু হলো। একে একে ধ্রুবর পরিবারের সব সম্পত্তি নিলামে উঠছে। নিশিরের ইশারায় তার লোকেরা প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী করে দিচ্ছে, যাতে অন্য কেউ কেনার সাহস না পায়। শেষে ধ্রুবর পরিবারের সেই পৈতৃক ভিটাটা যখন নিলামে উঠল, নিশির একাই 3 গুণ দাম হাঁকল। পুরো হল স্তব্ধ। কেউ নিশিরের সাথে পাল্লা দেওয়ার কথা ভাবতেও পারে না। নিলামকারী যখন হাতুড়ি পিটিয়ে বাড়িটা নিশিরের নামে ঘোষণা করল, তখন নিশির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে আলোর দিকে তাকিয়ে বলল, অভিনন্দন আলোকচান, আজ থেকে ধ্রুবর সাজানো বাগান এখন থেকে তোমার। আলোর হাত দুটো কাঁপছে। নিশির আলোর হাতটা শক্ত করে ধরল। হাসো আলোচান, সবাই দেখুক নিশির যাওয়াদের স্ত্রী কতটা সুখী। আলো এক কৃত্রিম হাসি হাসল, যা দেখে হলের মানুষেরা মনে করল আলো বুঝি নিশিরের ক্ষমতায় মুগ্ধ। কিন্তু আলোর ভেতরটা তখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। নিলাম শেষে তারা যখন ক্লাবের বাইরে এলো, তখন কালাম দৌড়ে এসে নিশিরের কানে কিছু বলল। নিশিরের ভ্রু কুঁচকে গেল। কি বললে? আরমান খানের লাশ পাওয়া যায়নি? নিশিরের কণ্ঠস্বর বরফের মতো শীতল। কালাম আমতা আমতা করে বলল, স্যার, গাড়িটা খাদে পড়ে জ্বলে গেছে ঠিকই, কিন্তু ভেতরের কোনো মানুষের কঙ্কাল বা চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে সে হয়তো বিস্ফোরণের আগেই বের হয়ে গেছে। নিশিরের হাতে থাকা সোনার মুদ্রাটা সে জোরে মুঠো করল। তার তামাতে চোয়াল শক্ত হয়ে গেল। সে হুট করে হাসল, সেই পৈশাসিক হাসি। বাহ, এসপি সাহেব তো বেশ দামি খেলোয়াড় বের হলেন। টু মাচ ইন্টারেস্টিং। নিশির আলোর দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত তেজ। হ্যালো জান, তোমার বিয়ের অফিসার এখনো বেঁচে আছে। সে হয়তো এখন অন্ধকারে লুকিয়ে আমার জন্য নতুন কোনো দাবার চাল ভাবছে। নিশির আলোকে এক ঝটকায় গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। গাড়ি চলতে শুরু করলো তীব্র গতিতে। নিশির পকেট থেকে তার পিস্তলটা বের করে চেক করলো। কালাম, শহরের সব চেকপোস্টে খবর দাও। আরমান খানকে যেখানে দেখবে সেখানে যেন তার মস্তিষ্কটা ধুলে মিশিয়ে দেওয়া হয়। আমি কোন ইনকমপ্লিট কাজ পছন্দ করি না। নিশির আলোর দিকে ফিরে তার চুলের মুঠি ধরল, কিন্তু খুব আলতো করে, যেন সে আদর করছে। আলো জান, তোমার জন্য আমার বড্ড মায়া লাগছে। তুমি কি ভাবছিলে আরমান খান তোমাকে উদ্ধার করবে? ভুলে যেও না, নিশির যাওয়াদের হাত থেকে কেউ বাঁচতে পারে না। আরমান খান বেঁচে থাকা মানে তার মৃত্যু আরো যন্ত্রণাদায়ক হওয়া। গাড়িটা জাওয়াদ নিবাসে পৌঁছানোর পর নিশির আলোকে তার অন্ধকার ঘরে রেখে দিয়ে আবারও বেরিয়ে গেল। আজ রাতে সে নিজেই শিকারে বের হবে। সে কোনো ঝুঁকি নিতে চায় না।
আলো জানালার পাশে দাঁড়িয়ে দেখল নিশিরের জিপটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে পকেট থেকে একটা ছোট চিরকুট বের করলো, যা সে নিলামের সময় কৌশলে একজন ওয়েটারের হাত থেকে পেয়েছিল। চিরকুটে লেখা ছিল, সূর্য এখনও ডোবেনি। আলোর শ্বাস দ্রুত হয়ে এলো। সে বুঝতে পারল আরমান খান একা নন, তার পেছনে আরও শক্তি আছে। কিন্তু সে কি পারবে নিশিরের এই বিধ্বংসী বুদ্ধি আর ক্ষমতার সাথে পাল্লা দিতে? রাত তখন গভীর। জাওয়াদ নিবাস আজ এক থমথমে নিস্তব্ধতায় ঘেরা। নিশির তার ব্যক্তিগত জিপে বসে আছে, পরনে একটা কালো চামড়ার জ্যাকেট। তার কোলের ওপর রাখা একটি অত্যাধুনিক স্নাইপার রাইফেল, যা সে অতি যত্ন সহকারে পরিষ্কার করছে। কালাম জিপের জানালা দিয়ে মাথা ঢুকিয়ে বলল, স্যার, খবর পাওয়া গেছে আরমান খানকে শেষবার দেখা গেছে শহরের ওল্ড ডকইয়ার্ডের দিকে। সে একা নয়, সাথে আরও 2জন সিভিল ড্রেসের লোক আছে। নিশির রাইফেলটার নলটা মুছে মুচকি হাসল। তার সেই ধূসর চোখের মণিজোড়া আজ ক্ষুধার্ত নেকড়ের মতো জ্বলছে। সে পকেট থেকে সোনার মুদ্রাটা বের করে ড্যাশবোর্ডের ওপর টোকা দিল। ঝিং শব্দটা গাড়ির ভেতরে প্রতিধ্বনিত হলো। টু মাচ প্রেডিক্টেবল। আরমান সাহেব ডার্ক ইয়ার্ডে লুকাবেন তা জানাই ছিল। সে মনে করেছে লৌহ আর কন্টেনারের আড়ালে নিশির জাওয়াদের চোখ এড়ানো যাবে। কত চিপ ভাবনা। সে গাড়ি স্টার্ট দিল। যাওয়ার আগে সে প্রাসাদের দোতলার জানালার দিকে একবার তাকালো। সেখানে পর্দার আড়ালে আলোর আবছা অবয়ব দেখা যাচ্ছিল। নিশির একটা ফ্লাইং কেস ছুড়ে দিয়ে গাড়ি ছুটিয়ে দিল। ডক ইয়ার্ডের কুয়াশাচ্ছন্ন পরিবেশে নিশির তার লোকেদের নিয়ে খুব সন্তর্পণে অবস্থান নিল। সে কোনো চিৎকার চেঁচামেচি পছন্দ করে না। সে পছন্দ করে নিঃশব্দে শিকার শেষ করতে। সে উঁচু এক কন্টেনারের ওপর উঠে পজিশন নিল। স্নাইপারের লেন্স দিয়ে সে দূরে একটা জরাজীর্ণ শেডের ভেতরে নড়াচড়া দেখতে পেল। আরমান খানের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। তার কপালে ব্যান্ডেজ, হাতটা ঝোলানো। বোঝাই যাচ্ছে গত রাতের বিস্ফোরণে সে মারাত্মক আহত। নিশিরের আঙ্গুল ট্রিগারে। সে হাসল। গুড বাই এসপি সাহেব, আপনার ইগো আজ এই নোনা জলে বিসর্জন হবে। ঠিক যখন সে গুলি ছুড়তে যাবে, নিশিরের কান খাড়া হলো। পেছনে সামান্য খসখস শব্দ। নিশির অত্যন্ত দ্রুততার সাথেই ঘুরে বসলো এবং তার হাতের কয়েনটা সজোরে কারো দিকে ছুঁড়ে মারল। কয়েনটা গিয়ে বিঁধল একজনের হাতে থাকা পিস্তলের ম্যাগাজিনে। সেখানে ধূসরের সেই ওপার থেকে আসা ভাড়াটে খুনিদের একজন ওত পেতেছিল। নিশির তার পিস্তল বের করে হাসতে হাসতে লোকটার দিকে এগিয়ে গেল। শালা, আমার শিকারের মাঝখানে ঢুকে নিজের স্ট্যান্ডার্ড কেন কমাচ্ছিস? টু মাচ চিপ। নিশির লোকটার পায়ে একটা গুলি করলো। আর্তনাদ করে লোকটা পড়ে যেতেই নিশির তার বুকের ওপর পা দিয়ে দাঁড়ালো। আরমান খানকে মারার আগে তোকে একটা শিক্ষা দেওয়া উচিত, হারামজাদা। নিশির লোকটার কানে কানে ফিস ফিস করে বলল, নিশির জাওয়াত কোনোদিন পেছন থেকে হামলা পছন্দ করে না, যদি না সে নিজেই সেটা পরিকল্পনা করে। সে নির্বিকারভাবে লোকটাকে ওখানেই শেষ করে দিল। কিন্তু এই গোলাগুলির শব্দে আরমান খান সতর্ক হয়ে গেলেন। নিশির লেন্স দিয়ে দেখল আরমান আর তার সঙ্গীরা দ্রুত বেগে সেখান থেকে সরে যাচ্ছে। নিশির রেগে গিয়ে রাইফেলটা কন্টেনারে আছাড় মারল না, বরং সে শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার হাসিটা এবার আরও চওড়া হলো। পালিয়ে গেল? বাহ, শিকার যখন দৌড়ায় তখন শিকারের আনন্দ আরও বাড়ে। ভোরবেলা নিশির যখন প্রাসাদে ফিরল, তার শার্টে রক্তের দাগ। সে সরাসরি নিজের রুমে ঢুকল। আলো তখনও জেগেছিল, হাতে সেই চিরকুটটা। নিশিরকে দেখে সে দ্রুত চিরকুটটা লুকানোর চেষ্টা করল। নিশির আলোর খুব কাছে এলো। সে আলোর চুল টেনে ধরে নিজের নাকে তার সুবাস নিল। তার গায়ের সেই চন্দন আর রক্তের গন্ধ মিলেমিশে এক বিভীষিকা তৈরি করেছে। চিরকুটে কি লেগেছিল আরো জান? সূর্য কি এখনো ডুবে আছে? নিশিরের প্রশ্নে আলো জমে গেল। সে বুঝতে পারল নিশির সব জানে। নিশির আলোর হাত থেকে জোর করে চিরকুটটা কেড়ে নিল। সেটা পড়ে সে অবজ্ঞার স্বরে ছিঁড়ে কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দিল। আরমান খান বাঁচবে না আলো জান। সে আজ শুধু আমার লেন্স থেকে বেঁচেছে, কিন্তু আমার জাল থেকে নয়। নিশির আলোর চিবুকটা তার রক্তাক্ত হাত দিয়ে ধরল। আলোর গালে রক্তের দাগ লেগে গেল। আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া বন্ধ। এমনকি তোমার বাবাও তোমার সাথে দেখা করতে পারবে না, যতক্ষণ না আমি আরমান খানের কাটা মাথায় টেবিলের উপর আনছে। নিশির পকেট থেকে একটা নতুন সোনার মুদ্রা বের করে আলোর সামনে ধরল। দেখো, এটা সম্পূর্ণ নতুন। এটা তোমার প্রিয় অফিসারের জন্য তৈরি।
কাল ডিনারে আমরা এটা উদযাপন করব। নিশির হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আলো মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল আরমান মালিকের জীবন এখন সুতোয় ঝুলছে। আর নিশির, সে কেবল একজন খুনি নয়, সে এক এমন মায়াবী শয়তান যে তার প্রতিটি পদক্ষেপ মৃত্যুকে বহন করে বেড়ায়। নিশির জাওয়াদ আজ ডিনার টেবিলে কোনো কথা বলছে না। তার সামনে রাখা রূপোর প্লেটে খাবার পড়ে আছে, কিন্তু সে তার পুরো মনোযোগ দিচ্ছে সেই সোনার মুদ্রাটির ওপর। মুদ্রাটা সে টেবিলের ওপর লাটিমের মতো ঘোরাচ্ছে। ল্যাম্পের আলোয় ঘুরতে থাকা মুদ্রার শব্দটা ডাইনিং রুমে এক অস্বস্তিকর আবহের সৃষ্টি করেছে। আলো মাথা নিচু করে বসে আছে। তার গালে কাল ভোরের সেই রক্তের দাগটা সে মুছে ফেলেছে ঠিকই, কিন্তু নিশিরের স্পর্শের সেই হিমশীতল আতঙ্ক তার মনে গেঁথে গেছে। হঠাৎ নিশির মুদ্রাটা হাতের তালু দিয়ে চেপে ধরল। শব্দটা থেমে গেল। সে আলোর দিকে না তাকিয়েই খুব শান্ত গলায় বলল, আরমান খানের সাথে তোমার যোগাযোগটা ঠিক কিভাবে হয় আলোচন? চিরকুটটা কে দিয়েছিল? সে ওয়েটারটা, নাকি আবার নিজের কোনো লোক বেইমানি করেছে? আলোর হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিজেকে শক্ত করে বলল, আপনার সন্দেহ করার রোগ আছে নিশির? আমি আপনার প্রাসাদে বন্দি, আমার সাথে কার যোগাযোগ হবে? নিশির এবার চেয়ারটা টেনে আলোর খুব কাছে আনলো। সে আলোর চোখের দিকে সরাসরি তাকিয়ে হাসল, সেই মায়াবী হাসি যা দেখলে যে কেউ তার প্রেমে পড়তে চাইবে। কিন্তু আলো জানে এই হাসির পেছনে মৃত্যুর ওত পেতে আছে। সন্দেহ না নীলকণ্ঠ পাখি, এটাকে বলে অবজারভেশন। আমি যখন দেখি আমার শিকার হঠাৎ করে একটু বেশি শান্ত হয়ে গেছে, তখন আমি বুঝে নিই সে মনে মনে কোনো পালানোর রাস্তা খুঁজছে। নিশির পকেট থেকে তার ফোনটা বের করে টেবিলের ওপর রাখল। ফোনটা দেখে খুব লোভ হচ্ছে না? ভাবছে একবার যদি আরমানকে ফোন করে বলতে পারতে নিশির যাও ডার্ক ইয়ার্ডের সব সোর্স জেনে ফেলেছে, তবে হয়তো তোমার অফিসার বেঁচে যেত। নিশির ফোনটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলল, নাও ধরো ফোনটা, আল্লাহ করো, ফোন করো তাকে। আলোর হাত কাঁপছে। সে ফোনটা ধরল না। নিশির হঠাৎ আলোর হাতটা শক্ত করে চেপে ধরল। তার ধূসর চোখ দুটো এখন আগুনের মতো জ্বলছে। তোমার চিপ অ্যাক্টিং আলোচন। তুমি কি ভেবেছ আমি জানি না তোমার ব্যাগে রাখা সেই ছোট ডিভাইসটার কথা? ওটা দিয়ে তুমি কাল রাতে বারান্দা থেকে কাউকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিলে। নিশির উঠে দাঁড়িয়ে সজোরে টেবিলের ওপর একটা ঘুষি মারল। গ্লাসগুলো ঝনঝন করে উঠল। কালাম! নিশির চিৎকার করে ডাকল। কালাম ভেতরে আসতেই নিশির আদেশ দিল, আজ থেকে আমাদের রুমের জানলার সব কাজ কালো করে দাও। একটা ছিদ্রও যেন না থাকে যেখান দিয়ে আলো বা সংকেত বাইরে যায়। আর আমাদের রুমের বাইরে 24 ঘন্টা 4 জন গার্ড থাকবে। আমার অনুমতি ছাড়াও যদি দরজার নব স্পর্শ করে তবে এই গার্ডদের হাত আমি কেটে ফেলবো। আলো চিৎকার করে উঠল। আপনি আমাকে এভাবে আটকে রাখতে পারেন না, আমি কোনো আসামি নই। নিশির আলোর খুব কাছে ঝুঁকে এসে তার কানে কানে ফিসফিস করে বলল, তুমি আমার আসামি নও আলো, তুমি আমার জান। আর জানকে আমি সবসময় আগলে রাখি। আরমান খান এখন একটা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। আমি তাকে বের করব না, সে নিজেই বেরিয়ে আসবে। কারণ আমি আজ রাতেই তোমার বাবাকে আমার এই প্রাসাদে নিয়ে আসছি, পাকাপাকি ভাবে। আলো সারা শরীর হিম হয়ে গেল। বাবাকে কেন? তার কি দোষ? নিশির তার সোনার মুদ্রাটা বের করে আলোর কপালে আলতো করে টোকা দিল। দোষ তার নয়, দোষ তোমার। তুমি যদি কোনো চিপ চালাকি করো তবে তোমার বাবাকে আমি মুদ্রার মতোই টস করব। হেড পড়লে সে বাঁচবে, আর টেল পড়লে নিশির একটা ক্রূর হাসি হাসল। বাকিটা তো তুমি জানোই। নিশির শীষ দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। আলো দেখল গার্ডরা এসে তার জানালার কাজগুলোতে কালো স্টিকার লাগানো শুরু করেছে। ঘরটা মুহূর্তেই এক অন্ধকার কবরে পরিণত হলো। আলো অন্ধকারে বসে তার হাতের সেই হীরের আংটিটার দিকে তাকালো। নিশিরের এই পজিটিভনেস তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কিন্তু নিশির জাওয়াদ জানে না, সে আলোকে যত বেশি অন্ধকারে ঠেলছে, আলোর ভেতরের সেই গোপন সত্তাটা তত বেশি তীক্ষ্ণ হচ্ছে। নিশির লাইব্রেরিতে গিয়ে বসতেই তার ফোনে একটা নতুন মেসেজ এলো। সে মেসেজটা দেখে তার সেই ভুবন ভোলানো হাসিটা আবার দিল। সো আরমান খান নিচে টোপ গিলছে, টু মাচ প্রেডিক্টেবল। নিশির মুদ্রাটা আবারও টস করলো। এবার মুদ্রাটা তার হাতের তালুতে নয়, বরং কার্পেটের ওপর পড়ে গড়াতে গড়াতে অন্ধকারের ভেতর হারিয়ে গেল। নিশিরের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে জানে এই হারিয়ে যাওয়া মুদ্রাটা কোনো অশুভ সংকেত হতে পারে। সকালবেলা
জাওয়াদ নিবাসের সদর দরজায় নিশির জাওয়াদ নিজে দাঁড়িয়ে আছে। তার পরনে হালকা নীল রঙের একটি লিনেন পাঞ্জাবি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, ঠিক যেন এক আদর্শ পারিবারিক মানুষ। একটি দামি কালো গাড়ি এসে গেটে থামল। গাড়ি থেকে নামলেন আলোর বাবা আজমল হোসেন। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু নিশিরকে দেখেই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আরে বাবা নিশির, তুমি নিজে কেন আসতে গেলে? আমি তো একাই চলে আসতাম। আজমল হোসেন নিশিরের হাত ধরলেন। নিশির নিচু হয়ে আজমল হোসেনের পা ছুঁয়ে সালাম করল। তারপর অত্যন্ত বিনয়ের সাথে বলল, আঙ্কেল, আপনার বাড়ির মেয়ে এখন আমার রানী, আর সেই রানীর বাবাকে তো রাজকীয় অভ্যর্থনা দিতেই হবে। আপনার ফ্ল্যাটে একটা সিকিউরিটির সমস্যা হচ্ছিল, তাই ভাবলাম আপনি আমাদের কাছে থাকলে সব থেকে নিরাপদ। আজমল হোসেন আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তুমি যা করছো বাবা, আমার নিজে ছেড়ে থাকলেও হয়তো এতটা করতো না। নিশির হাসল, সেই ভুবন ভোলানো হাসি, কিন্তু তার ধূসর চোখের মণি তখন ওপরের তলার সেই কালো কাচের জানালার দিকে স্থির ছিল, যেখানে আলো বন্দী হয়ে আছে। নিশির মনে মনে বলল, দেখো আলোচন, তোর রক্ষাকর্তা এখন আমার হাতের মুঠোয়। দোতলার রুমের দরজাটা নিশির নিজে খুলে দিল। আলো অন্ধকারে বসেছিল। জানালার সেই কালো কাচগুলো ভেদ করে এক চিলতে আলো ঢুকছে না। নিশির ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল। তোমার বাবার জন্য একটা সারপ্রাইজ আছে আলোচন, নিচে চলো। নিশিরের গলায় সেই মোহময় আদেশ। আলো সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল তার বাবা সোফায় বসে চা খাচ্ছেন। তাকে দেখে আজমল হোসেন উঠে দাঁড়ালেন। মারে, তুই কত ভাগ্যবতী, নিশির আমাকে এই প্রসাদে নিয়ে এসে রেখেছে। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো। আলোর বুক ফেটে কান্না আসছিল। সে তার বাবার দিকে তাকিয়ে এক কৃত্রিম হাসি দিল। তার বাবা জানতেও পারছে না সে আসলে কত বড় বিপদে পা দিয়েছেন। নিশির আলোর পাশে এসে তার কাঁধে হাত রাখল। তার শরীর থেকে ভেসে আসে সেই পরিচিত চন্দনের ঘ্রাণ, আর দামি মুদ্রার ঘর্ষণ আলোকে মনে করিয়ে দিচ্ছিল যে তার বাবা আসলে নিশিরের সবথেকে বড় টোপ। বাবা, আমাদের রুমটা একটু অন্ধকার মনে হতে পারে, আসলে ওর চোখে ইদানিং খুব বেশি আলো সমস্যা হচ্ছে, তো তাই ডাক্তার বলছে একটু অন্ধকারে থাকতে, তাই না আলো? নিশির আলোর দিকে তাকিয়ে চোখ টিপল। আলো মাথা নাড়ল। সে জানতো প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। দুপুরের খাবারের পর নিশির আজমল হোসেনকে তার জন্য বরাদ্দকৃত বিশেষ গেস্ট রুমে পাঠিয়ে দিল। তারপর সে আলোকে টেনে নিয়ে এলো করিডোরের এক নির্জন কোণে। নিশিরের গলার স্বর এবার পাল্টে গেল। সে পকেট থেকে তার সোনার মুদ্রাটা বের করে আলোর গালের ওপর দিয়ে স্লাইড করে নিচে নামল। এখন তোমার বাবা আমাদের ছাদের নিচে, তার প্রতিটা নিঃশ্বাস এখন আমার দয়া। তুমি যদি আরমান খানের কথা ভেবে একবারও চোখের জল ফেলো, তবে তোমার বাবার এই গেস্ট রুমটা একটা গ্যাস চেম্বার হতে বেশি সময় নেবে না। টু মাচ চিপ মাইন্ড হবে সেটা, তাই না? আলোর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিশির সেই জলটুকু নিজের আঙ্গুলে নিয়ে জিভে ঠেকাল। লবণাক্ত, কিন্তু জয়ের স্বাদের চেয়ে মিষ্টি নয়। ঠিক সেই সময় নিশিরের ফোনে একটি কল এলো। ফোনটা তার বাবা নীরব জাওয়াদের। নিশির ফোনটা কানে নিয়ে একটু দূরে সরে গেল। হ্যাঁ আব্বা, না, আরমান খান এখনো মরেনি, তবে সে এখন লাশ হওয়ার চেয়েও খারাপ অবস্থায় আছে। আপনি শুধু ইলেকশনের চিন্তা করেন, পুলিশ ডিপার্টমেন্ট আমার পকেটে আছে। নিশির ফোন রেখে ফিরে এলো। তার চেহারায় এবার এক অদ্ভুত সংকল্প। আরমান খানের শেষ আশ্রয়স্থলটা আমি ধ্বংস করতে যাচ্ছি আজ রাতে। সে মনে করেছে ইন্টারপোল ভয় দেখিয়ে আমাকে থামাবে। সো চিপ। নিশির আলোর খুব কাছে এসে তার কপালে একটা দীর্ঘ চুমু খেল। আজ রাতে আমি আরমানকে একটা উপহার পাঠাবো। তোমার বাবার একটা রুমাল আমাকে দাও তো আলোচন। আমি চাই আরমান বুঝুক সে কার সাথে খেলছে। আলো শিউরে উঠল। সে বুঝতে পারল নিশির এখন তার বাবাকে দাবার খুঁটি হিসেবে আরমানের সামনে তুলে ধরতে চাইছে। নিশিরের এই বিধ্বংসী বুদ্ধি এখন আর কেবল খুনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ব্ল্যাকমেইলের রূপ নিয়েছে। নিশির মুদ্রাটা আবারও পকেটে রেখে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে গেল। আলো সিঁড়ির গোড়ায় বসে রইল। নিশির জাওয়াদ আজ তার বাবা নীরব জাওয়াদের মুখোমুখি। ড্রয়িং রুমের আবহাওয়া থমথমে। নিশিরের বাবা তার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন, আর নিশির নির্বিকার চিত্তে তার সোনার মুদ্রাটা টেবিলের ওপর বনবন করে ঘোরাচ্ছে। ঝিং শব্দটা আজ যেন মন্ত্রীর কানে চাবুকের মতো লাগছে। নিশির, তুই কি পাগল হয়ে গেছিস? নীরব জাওয়াদ গর্জে উঠলেন। আরমান খানকে নিয়ে তুই যা শুরু করেছিস তাতে আন্তর্জাতিক মহল পর্যন্ত জল ঘোলা হচ্ছে।
সিআইডি এই কেসে নাক গলাতে শুরু করেছে। আমাকে আজ প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করেছেন। নিশির মুদ্রাটা হাতের তালু দিয়ে চেপে ধরল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার ধূসর চোখে আজ কোনো সম্মান নেই, আছে কেবল হিম শীতল ঘৃণা। সে খুব শান্ত গলায় বলল, প্রধানমন্ত্রী? আপনি কি মনে করেন ওই চেয়ারটা আমার টাকা ছাড়া টিকে আছে? মিস্টার জাওয়াদ, আপনি সকলের সামনে আমার বাবার পরিচয় রাজনীতি করেন, কিন্তু ভুলে যাবেন না আপনি এবং আপনার ওয়াইফ যখন আমাদের রেখে আপনার ছোট ছেলেকে নিয়ে বিদেশ চলে গিয়েছিলেন, তখন আমাদের সম্পর্ক শেষ। এখন আমাদের সম্পর্কের নাম মাত্র। আপনার প্রতিটা পদক্ষেপ আমার দেওয়া দাবার চাল। আরমান খানকে আমি মারবো কিনা সেটা আমি ঠিক করব। আপনার বকবকানি বড্ড চিপ শোনায়। তুই কি মনে করিস আমরা শখ করে লন্ডনে গিয়েছিলাম? নিশির রেগে বলল, আপনারা যে কারণে যান না কেন, আপনাদের জন্যই আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। নীরব জাওয়াদ হাহাকার করে উঠলেন। তুই কি একাই তাকে হারিয়েছিস? আমরাও তাকে হারিয়েছি নিশির। সেই দহন আমাদেরও পোড়ায়। নিশিরের চোয়াল শক্ত হয়ে এলো। সে বসা থেকে উঠে দাঁড়ালো। নিশির তার বাবার চোখের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাকে আপনারা হারান না মিস্টার জাওয়াদ, আপনারা তাকে বিসর্জন দিয়েছেন। আর আপনি তার কথা কোন মুখে বলছেন? আপনি তার আর আপনার স্ত্রী তো সেদিন বিদেশে খুশিতেই ছিলেন। আপনারা কি জানেন সে বদ্ধ ঘরে বাতাসের পরিস্থিতি কেমন ছিল? আমরা লন্ডনে খুশিতে ছিলাম, আরে তোর ছোট ভাই প্রতি সেকেন্ডে মৃত্যুর সাথে লড়াই করছিল। নিশির হিস হিসিয়ে বলল, আপনি আপনার ছেলের জীবন মৃত্যু নিয়ে থাকেন। তুই আবার তোর ছোট ভাইকে হিংসে করে কথা বলছিস? নীরব জাওয়াদ হাত তুললেন নিশিরের গায়ে হাত তোলার জন্য। নিশির এক ঝটকায় তার বাবার কবজি চেপে ধরল। তার তামাটে আঙ্গুলের শক্তি দেখে নীরব জাওয়াদ যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। নিশির তার বাবার চোখের একদম কাছে গিয়ে ফিসফিস করে বলল, আর কোনোদিন আমার গায়ে হাত তোলার সাহস করবেন না। মনে রাখবেন, আমার আলমারিতে আপনার এমন কিছু কাগজপত্র আছে যা বাইরে গেলে আপনার মন্ত্রিত্ব নয়, আপনার ফাঁসি হবে। টু মাচ চিপ স্ট্যান্ডার্ড আপনার। আব্বা, আপনি আমাকে শাসন করতে আসবেন না। নিশির তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীরব জাওয়াদ স্তম্ভিত হয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। সে তার নিজের জন্মদাতা পিতাকে আজ ক্ষমতার দর্পণে ধুলোর মতো উড়িয়ে দিল। নিশির এবার সোজা গেল আলোর বাবার ঘরে। আজমল হোসেন তখন নামাজ পড়ছিলেন। নিশির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। আজমল হোসেন নামাজ শেষ করে নিশিরকে দেখে হাসলেন। বাবা নিশির, কিছু বলবে? নিশির এগিয়ে গিয়ে একটা ধবধবে সাদা রুমাল আজমল হোসেনের হাতে দিল। আঙ্কেল, আমি একটু বাইরে যাচ্ছি। আপনার হাতের ওই সুগন্ধি লাগানো রুমালটা কি আমাকে দেওয়া যায়? আমি যখন কোনো টেনশনে থাকি, বড়দের জিনিসের ছোঁয়া আমাকে শান্তি দেয়। আজমল হোসেন আপ্লুত হয়ে রুমালটি দিলেন। অবশ্যই বাবা, অবশ্যই। নিশির রুমালটি নিয়ে আলোর ঘরের দিকে হাঁটা দিল। করিডোরে আলোর সাথে তার দেখা হলো। আলো নিশিরের হাতে তার বাবার রুমালটি দেখে শিউরে উঠল। রুমালটা দিয়ে আপনি কি করবেন নিশির? প্লিজ আমার বাবাকে এর মধ্যে টানবেন না। আলোর কণ্ঠে হাহাকার। নিশির আলোর খুব কাছে এলো। সে রুমালটি আলোর নাকে ধরল। দেখো কি পবিত্র প্রাণ। আরমান খান যখন এই রুমালটা রক্তে মাখা অবস্থায় তার দরজার সামনে পাবে, সে বুঝতে পারবে সে তার হাত কতদূর পৌঁছাতে পারে। আমি যে আরমান নিজের চোখে দেখুক যে তার জন্য একজন বৃদ্ধ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। নিশির আলোর চিবুকটা তার শক্ত আঙ্গুল দিয়ে উঁচিয়ে ধরল। আরে জান, তুমি কি জানো আজ রাতে আমি শহর জোড়ে একটা রেড অ্যালার্ট জারি করেছে। আরমান মালিক এখন যে গর্তেই থাকুক সে বের হবে, কারণ সে নিজেকে খুব হিরো মনে করে। নিশির পকেট থেকে মুদ্রাটা বের করে আলোর হাড়ের ভেতরে গুজে দিল। এই মুদ্রাটা পাহারা দাও। আর হ্যাঁ, তোমার বাবা যদি আজ রাতে কোনো কারণে নিখোঁজ হয়ে যান, তবে আমার কাছে অভিযোগ করো না। টু মাচ ডিফিকাল্ট হবে তখন পরিস্থিতি সামলানো। নিশির হনহনিয়ে লিফটের দিকে চলে গেল। তার পেছনে পড়ে রইল এক বিধ্বস্ত আলো। সে বুঝতে পারল নিশির জাওয়াদ এখন আর কোনো মানুষের কথা শুনবে না। সে এখন এক নেশাগ্রস্ত শিকারী, যে রক্ত ছাড়া আর কিছু বোঝে না। গভীর রাত। নিশিরের জিপটা অন্ধকার এক গলি দিয়ে এগোচ্ছে। তার হাতে সেই রক্তমাখা রুমাল। সে জানে আরমান খানের সোর্সরা তাকে অনুসরণ করছে। নিশির হঠাৎ গাড়ি থামিয়ে রাস্তার পাশে থাকা একটি সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ল। সে খুব শান্ত গলায় ক্যামেরার উদ্দেশ্যে বলল, আরমান, খেলাটা বড্ড চিপ হয়ে যাচ্ছে। চলো এই লেভেলটা বাড়াই। কাল সকালে সূর্য ওঠার আগে তুমি যদি আমার সামনে না আসো, তবে রুমালটা যার
তার দেহটা আমি তোমার অফিসের সামনে পাঠিয়ে দেব। নিশির ক্যামেরাটা লক্ষ্য করে একটা গুলি ছুড়ল। পুরো স্ক্রিন অন্ধকার হয়ে গেল। নিশিরের অট্টহাসি রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। নিশির জাওয়াদ আজ জাওয়াদ নিবাসের ড্রয়িং রুমের মাঝখানে একটি রাজকীয় চেয়ারে বসে আছে। তার সামনে রাখা একটি বড় এলসিডি স্ক্রিন, যেখানে শহরের বিভিন্ন গোপন সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। নিশিরের এক হাতে দামি উড সুগন্ধি মাখানো সেই সাদা রুমাল, যা এখন সামান্য লাল ছোপে রাঙ্গানো। নিশির নিজেই নিজের হাতের সামান্য চামড়া কেটে ওই রক্ত মেখেছে কেবল আরমানকে প্রচিত করার জন্য। সে মুদ্রাটা টস করলো, ঝিং শব্দটা তুলে মুদ্রাটা তালুবন্দি করে সে পাশে দাঁড়িয়ে থাকা কালামকে বলল, আরমান খান এখন ক্লাবের পেছনের গলিতে। সে মনে করছে আমি তাকে দেখতে পাচ্ছি না। কত চিপ তার স্ট্র্যাটেজি। আলো সিঁড়ির ওপর দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। তার বাবা আজমল হোসেন পাশের ঘরে গভীর ঘুমে। তিনি জানেনও না তার নাম করে নিশির কি ভয়ঙ্কর খেলা খেলছে। নিশির স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, সিঁড়িতে দাঁড়িয়ে থেকো না আলোজান, নিচে এসো। আজ রাতে তুমি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছ। আজ তুমি দেখবে আদর্শ আর সততা কিভাবে ক্ষমতার পায়ের নিচে পিষ্ট হয়। আলো ধীর পায়ে নিচে নেমে এলো। নিশির তাকে টেনে নিজের চেয়ারের হাতলে বসালো। তার তামাতে হাতে শক্ত মুঠো আলোর কোমরে। নিশিরের গা থেকে আসা চন্দনের তীব্র ঘ্রাণ আজ আলোর কাছে বিরক্ত মনে হচ্ছে। নিশির, আপনি যা করছেন তা কোনোদিনও ক্ষমা পাবে না। আলো ফিসফিস করে বলল। নিশির হাসল, তার সেই ভুবন ভোলানো হাসি। ক্ষমা? ওটা তো দুর্বলদের জন্য আলোজান। আমি শুধু বিজয় চিনি। হঠাৎ স্ক্রিনে দেখা গেল আরমান খান একা অন্ধকার গলি দিয়ে এগিয়ে আসছেন। তার হাতে একটা কালো ব্যাগ, মুখে সেই জেদি অফিসারের ছাপ। নিশিরের ইশারায় কালাম ওয়াকিটকিতে নির্দেশ দিল। পর মুহূর্তে স্ক্রিনে দেখা গেল আরমানকে নিশিরের লোকেরা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আরমান বাধা দেওয়ার চেষ্টা করলেন না, তিনি হাত ওপরে তুলে দাঁড়ালেন। টু মাচ ইজি। নিশির হতাশ হওয়ার ভঙ্গি করল। আমি ভেবেছিলাম এসপি সাহেব অন্তত একটু লড়াই করবেন, কিন্তু সে তো বড্ড তাড়াতাড়ি স্যারেন্ডার করলো। নিশির উঠে দাঁড়ালো। সে তার জ্যাকেটটা গায়ে দিয়ে আলোর চিবুকটা উঁচিয়ে ধরল। আমি আসছি আলোজান। আরমানকে আমি এই বাড়িতে নিয়ে আসছি। আমি চাই সে দেখুক তুমি কিভাবে আমার পাশে দাঁড়িয়ে তাকে গুড বাই জানো। আর হ্যাঁ, তোমার বাবাকে এখন ঘুম থেকে ডেকো না। আমি চাই না বৃদ্ধ মানুষটা তার জামাতার এই রয়্যাল ট্রিটমেন্ট দেখে ভয় পাক। নিশির চলে যাওয়ার সময় তার সেই সোনার মুদ্রাটা আলোর হাতে গুজে দিল। এটা ধরে রাখো। আজ রাতে এটা কার ভাগ্য ঠিক করবে আমি নিজেও জানি না। 1 ঘন্টা পর জাওয়াদ ম্যানশনের ভূগর্ভস্থ টর্চার সেলে আরমান খানকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। নিশির তার সামনে দাঁড়িয়ে ধীলয়ে হাততালি দিচ্ছে। পুরো ঘরটা উড আর চন্দনের গন্ধে মৌ মৌ করছে। ওয়েলকাম এসপি সাহেব, আমার এই ছোট্ট রাজ্যে আপনাকে স্বাগতম। নিশির আরমানের একদম কাছে গিয়ে দাঁড়ালো। আপনি কি ভেবেছিলেন ওই চিপ চিরকুট পাঠিয়ে আমাকে ভয় দেখাবেন? সূর্য এখনো ডোবেনি। সূর্য তো আমার পকেটে থাকে আরমান সাহেব। আরমান খানের ঠোঁটের কোণে রক্ত, কিন্তু তার চোখ জ্বলছে। তিনি শান্ত গলায় বললেন, নিশির জাওয়াদ, তুমি মনে করছো তুমি জিতে গেছো? তুমি আসলে নিজের কবর নিজেই খুঁড়ছো। তুমি যা পাহারা দিচ্ছ সেটাই তোমাকে ধ্বংস করবে। নিশির শব্দ করে হাসল। সে পকেট থেকে আরমানের সেই ব্যাগটা বের করলো। এই ব্যাগে কি আছে? কিছু প্রমাণ, কিছু ফাইল? টু মাচ চিপ থিঙ্কিং। এগুলো পুড়িয়ে ছাই করতে আমার জাস্ট 1 সেকেন্ড লাগবে। নিশির ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে আরমানের কপালে পিস্তল ঠেকালো। আলো উপরে বসে কাঁদছে। আমি চাই না সে বেশিক্ষণ অপেক্ষা করুক। আপনার কোনো শেষ ইচ্ছে আছে? আরমান হাসলেন। শেষ ইচ্ছে আমার নয় নিশির জাওয়াদ, তোমার হওয়া উচিত। কারণ তুমি যাকে ট্রফি মনে করছো সে আসলে তোমার আজরাইল। নিশিরের ভ্রু কুঁচকে গেল। সে আরমানের কথা বুঝতে পারল না। সে ভাবল এটা হয়তো আরমানের শেষ মুহূর্তের কোনো চাল। নিশির পিস্তলটা সরিয়ে নিল। আপনাকে এখন মারলে খুব সাধারণ মৃত্যু হবে। আমি চাই আপনি আগে আপনার পরাজয়টা উপভোগ করুন। কালাম, ওকে উপরে ড্রয়িং রুমে নিয়ে চলো। আমি চাই আলু ওর সামনে দাঁড়িয়ে আমাকে চুমু খাক। আরমান খানকে আমি আজ মানুষ হিসেবে নয়, একটা চিপ আসবাবপত্র হিসেবে ট্রিট করব। নিশির সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। ড্রয়িং রুমে আলো একা বসেছিল। নিশিরের মুখে সেই চিরচেনা তৃপ্তি। সে জানতো না সেই প্রলয়কারী মুহূর্তটি এখন মাত্র কয়েক মিনিট দূরে।
নিশির জাওয়াদ তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছে। সে তার শত্রু আর শিকারকে আজ একই ছাদের নিচে নিয়ে এসেছে। নিশির আলোর পাশে গিয়ে দাঁড়ালো। তৈরি তো আলোজান? আমাদের আজকের রাতের শেষ দৃশ্যটা বড্ড রোমাঞ্চকর হতে যাচ্ছে। নিশির জানতো না তার পকেটে থাকা মুদ্রাটি আজ শেষবারের মতো ঘুরতে যাচ্ছে, আর সেই ঘূর্ণন থামবে এক চরম সত্যের ওপর ভিত্তি করে। জাওয়াদ ম্যানশনের ড্রয়িং রুমে এখন মৃত্যুর মতো নিস্তব্ধতা। মাঝখানে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রক্তাক্ত আরমান খান। তার সামনে দাঁড়িয়ে নিশির জাওয়াদ, পরনে সেই রাজকীয় কালো ছুট। নিশিরের এক হাতে সেই সোনার মুদ্রা, অন্য হাতে একটি দামি রিভলভার। নিশির আলোর কোমরে তার শক্ত হাতটা জড়িয়ে রেখেছে। সে আরমানের দিকে তাকিয়ে অট্টহাসি দিল। দেখুন এসপি সাহেব, আপনার প্রিয় মানুষটি এখনকার বাহুল আপনি। আপনি ভেবেছিলেন সিআইডির একটা ফাইল চুরি করে আমাকে ধ্বংস করবেন। টু মাচ চিপ থিঙ্কিং। আলোজান, তুমি বলো, এই লোকটাকে এখন কোন পদ্ধতিতে শেষ করা উচিত? আলো কোনো কথা বলছে না, তার দৃষ্টি আরমানের দিকে স্থির। নিশিরের হাতের সেই মুদ্রাটি টেবিলের ওপর লাঠিমের মতো ঘুরছে। নিশির পিস্তলটি আরমানের কপালে ঠেকিয়ে ট্রিগারে আঙ্গুল রাখল। মরার আগে একটা সত্যি কথা বলি যে আরমান, আপনি বড্ড ভালো অভিনেতা, কিন্তু আপনার এই সূর্য এখনো রবিনী ডায়লগটা বড্ড সস্তা ছিল। ঠিক সেই মুহূর্তে আলো নিশিরের কানের কাছে মুখ নিয়ে এলো। তার গলার স্বর এখন আর কাঁপছে না, অত্যন্ত শীতল আর তীক্ষ্ণ এক স্বরে সে বলল, সূর্য আসলেও ডোবেনি নিশি জাওয়াদ, কারণ সূর্যোদয়ের দায়িত্বটা সিআইডি আমাকেই দিয়েছে। নিশিরের হাতের পিস্তলটা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে অবাক হয়ে আলোর দিকে তাকালো। কি বললে? আলো নিশিরের চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। সে হাসিতে কোনো ভয় নেই, আছে হাজারো ভোল্টের বিদ্যুৎ। টু মাচ লেট নিশি জাওয়াদ। আপনি যাকে ঘরের ট্রফি ভেবেছিলেন, সে গত 3 মাস ধরে আপনার প্রতিটা ফাইল, আপনার আন্ডারওয়ার্ল্ডের প্রতিটা ডিল আর আপনার এই প্রাসাদের প্রতিটা গোপন রাস্তার ম্যাপ হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে। নিশিরের চোখের মনি ছোট হয়ে এলো। সে এক ঝটকায় আলোকে সরিয়ে দিতে চাইল, কিন্তু আলো ততক্ষণে তার কোমর থেকে নিশিরের সেই সোনার মুদ্রাটা কেড়ে নিয়েছে। নিশির জাওয়াদ, আলো এবার তার গলার সেই নরম ভাবটা পুরোপুরি ঝেড়ে ফেলল। তার কণ্ঠ এখন একজন কমান্ডিং অফিসারের মতো। আইরিন আলো, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি। আপনার এই সাম্রাজ্যের পতন শুরু হয়েছে ঠিক সেই রাতে যেদিন আপনি আমাকে আমবাগান থেকে এসে বিয়ে করেছিলেন। আপনি ভেবেছিলেন আমি একটা দাবার গুটি? না নিশির জাওয়াদ, আমি এই বোর্ডের চাল চালছি। নিশির স্তম্ভিত। তার জীবনের সবচেয়ে বড় পরাজয় আজ তার সামনে দাঁড়িয়ে হাসছে। সে চিৎকার করে কালামকে ডাকল, কিন্তু কালাম নয়। দরজার সব কাজ ভেঙে ভেতরে ঢুকলো একদল সোয়াট টিম। নিশির দ্রুত পিস্তলটা আলোর দিকে তাক করল, কিন্তু তার হাত কাঁপছে। প্রথমবারের মতো নিশির জাওয়াদ ভয় পেল। তার সেই ধূসর চোখে আজ আভিজাত্য নেই, আছে চরম বিস্ময়। তুমি তুমি সিআইডি? আমার ঘরে শুয়ে তুমি আমারই খবর খুলে আলোজান? নিশিরের কণ্ঠস্বর ভেঙে এলো। আলো নিশিরের দিকে এক পা এগিয়ে গেল। সে নিশিরের সেই মুদ্রাটা তার হাতের নিচে পিষে দিয়ে বলল, আপনি মানুষ খুনের পর মুদ্রা জমাতেন, তাই না? আজ আপনার ওই মুদ্রা ঘরে শুধুমাত্র একটা জিনিস কম আছে, নিশির জাওয়াদের নিজের পতন। আর হ্যাঁ, আপনি সবসময় বলেন না, টু মাচ চিপ। আলো এবার নিশিরের একদম কাছে গিয়ে তার পিস্তলের নলের ওপর হাত রাখল। আপনার এই দম্ভটাই বড্ড চিপ ছিল নিশ্চয় জাওয়াদ। আপনি ভেবেছিলেন ভালোবাসার ক্ষমতা দিয়ে আপনি একজন আইন রক্ষাকারীকে কিনে নেবেন। ইউ আর টু মাচ স্ট্রং। বাইরে তখন শত শত পুলিশের সাইরেন বাজছে। নিশিরের বাবা অর্থাৎ মন্ত্রীর বাড়ির চারপাশও তখন ঘিরে ফেলা হয়েছে। নিশির জাওয়াদ বুঝতে পারল সে আজ আর শিকারী নয়, সে আজ নিজেই খাঁচায় বন্দি এক জন্তু। সে আরমানের দিকে তাকালো। আরমান খান তখন হাসছেন। নিশিরের সেই সোনার মুদ্রাটা আজ আলোর অধীনে। নিশির হঠাৎ আবারও সেই ভুবন ভোলানো হাসিটা হাসল, কিন্তু এই হাসিতে আজ শুধু পরাজয়ের হাহাকার। সে পিস্তলটা নিজের কপালে ঠেকিয়ে বলল, আইরিন আলো, তুমি জিতলে, কিন্তু মনে রাখো, নেশে যাওয়া জ্যান্ত ধরাধর মতো চিপ মানুষ নয়। আলো চিৎকার করে উঠল, না নিশির, ট্রিগার চাপবেন না আপনি।